আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধর 186 পৃষ্ঠার 6.3.1 প্রবন্ধ লিখি, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের প্রবন্ধের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ 6.3.1 প্রবন্ধ লিখি। নিচে যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখো। এখানে মোট 5টা বিষয় আছে, আমরা 5টা পর্বে এই 5টা বিষয় নিয়ে প্রবন্ধ লিখব। তো আমাদের আজকের যে প্রবন্ধটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আর পরবর্তী পর্বগুলোতে আমরা দেখব সুন্দরবনের জীববৈচিত্র্য, যোগাযোগ ব্যবস্থায় নদী, বাংলাদেশের গ্রাম, ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক। তো তোমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো যে বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা, প্রবন্ধের কোনো ভূমিকা ও উপসংহার আছে কিনা, একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা, রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা, প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য কিনা, প্রবন্ধটি বিবরণমূলক নাকি বিশ্লেষণমূলক, প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা, প্রবন্ধের কোনো অংশে তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছ কিনা। তো প্রবন্ধ লেখার আগে আমাদের জানতে হবে প্রবন্ধ কী। গদ্য ভাষায় রচিত এক ধরনের সুবিন্যস্ত রচনার নামই হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে তথ্যের বিবরণ থাকে, আবার তথ্যের বিশ্লেষণও থাকে। প্রবন্ধ চিন্তাশীল রচনা বলে এতে আবেগের চেয়ে যুক্তির প্রাধান্য বেশি থাকে। গঠন অনুযায়ী প্রবন্ধ মূলত দুই ধরনের হয়ে থাকে, বিবরণমূলক ও বিশ্লেষণমূলক। আবার বিষয়ের কথা বিবেচনা করলে প্রবন্ধ অনেক রকমের হয়, যেমন সাহিত্য বিষয়ক, ইতিহাস বিষয়ক, সংস্কৃতি বিষয়ক, সমাজ বিষয়ক, শিক্ষা বিষয়ক, রাজনীতি বিষয়ক, খেলাধুলা বিষয়ক ইত্যাদি। প্রবন্ধের শুরুতে বক্তব্যের সঙ্গে মিল রেখে প্রবন্ধের একটি শিরোনাম দিতে হয়। তো শিক্ষার্থীরা চলো এখন একটা নমুনা দেখে নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বর্তমানে বিশ্বের বুকে আমরা একটি গর্বিত জাতি। বাংলাদেশ একসময় পরাধীন ছিল। পাকিস্তানের শাসক শোষকরা এই দেশের মানুষকে একটা দীর্ঘ সময় জিম্মি করে রেখেছিল। তাদের অত্যাচার, নিপীড়ন ও সকল বৈষম্যের বিরুদ্ধে এই দেশের মানুষ রুখে দাঁড়ায়। 1971 সালে পাকিস্তানের কবল থেকে এই দেশকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধ এদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ করে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত হয় বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই যুদ্ধে বাঙালি জাতি তার অসীম সাহস ও আপোষহীন মনোভাব দেখিয়েছে, যা সারা বিশ্বে স্মরণীয়। 1971 সালের এই মুক্তিযুদ্ধের অন্যতম কারণ ছিল পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকদের বৈষম্য। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা থাকা সত্ত্বেও তারা নানা দিক থেকে এদেশের জনগণকে বঞ্চিত করেছে। রাজনৈতিক, অর্থনৈতিক সহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই পূর্ব পাকিস্তানকে তারা অধিকার বঞ্চিত করেছে। এভাবেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এদেশকে নানাভাবে শোষণ করতে থাকলে দেশের জনগণ 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা লাভের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 1971 সালের 7ই মার্চ ঢাকার রমনা রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক ভাষণ। এই ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এই ভাষণের মাধ্যমে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ ও সংগ্রামী করে তোলেন। ভাষণের শুরুতে বঙ্গবন্ধু পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে বাঙালি জাতির আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামে এক অগ্নিঝরা প্রেরণা হিসেবে কাজ করে। এই ভাষণের পর বাঙালি জাতি পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ ও সংগ্রামী হয়ে ওঠে। এই ভাষণের মাধ্যমেই বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হন।
1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে নানা টালবাহানা করতে থাকে। এর ফলে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। 1971 সালের 25শে মার্চ পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে। এরপর ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মুক্তিবাহিনী গঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার বিপুল পরিমাণ অস্ত্র ও সৈন্য দিয়ে সহায়তা করে। এভাবে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি ঐতিহাসিক ঘটনা যা বিশ্বের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে। এই যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি তাদের দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অহংকার, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তাদের ত্যাগ কখনোই ভোলা যাবে না। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা লাভ করে। এই যুদ্ধ বাঙালি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের উন্মেষ ঘটায়, ফলে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখলাম। বিষয়টি পারিপার্শ্বিক জগতের সাথে সম্পর্কিত। প্রবন্ধটির ভূমিকা ও উপসংহার রয়েছে। প্রবন্ধটি একাধিক অনুচ্ছেদে উপস্থাপন করা হয়েছে। রচনাটিতে বা প্রবন্ধটিতে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা নেই। প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য। প্রবন্ধটি একটি বিবরণমূলক রচনা, এটা কোনো বিশ্লেষণমূলক রচনা নয়। প্রবন্ধটির ভাষা সহজ এবং স্পষ্ট। প্রবন্ধটির অনেক জায়গায় আমি আমার নিজের মতামত তুলে ধরতে পেরেছি। তো এই ছিল আজকের আলোচনা। আমরা আগামী 4টি পর্বে সুন্দরবনের জীববৈচিত্র্য, যোগাযোগ ব্যবস্থায় নদী, বাংলাদেশের গ্রাম, ইন্টারনেট ব্যবহারে ভালো মন্দ দিক, এগুলো নিয়ে আলোচনা করব। তো এই পর্যায়ে আমরা প্রবন্ধের প্রধান অংশ 3টি সম্পর্কে একটু জানব। কী আছে? ভূমিকা, মূল আলোচনা ও উপসংহার। ভূমিকায় কী বলা আছে? ভূমিকা প্রবন্ধের প্রবেশক অংশ। এই অংশে মূল আলোচনার ইঙ্গিত থাকে। প্রবন্ধের শিরোনামের কোনো শব্দের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হলে সেটি ভূমিকাতেই দিতে হয়। আলোচনা কীভাবে অগ্রসর হবে তার ইঙ্গিত থাকে এই ভূমিকাতেই। মূল আলোচনা কয়েকটি ভাগে বিভক্ত থাকতে পারে। কখনো কখনো ভাগগুলোকে পরিচ্ছেদ দিয়ে বিভাজন করা যায়। এসব ক্ষেত্রে পরিচ্ছেদগুলোর আলাদা আলাদা শিরোনাম থাকতে পারে, যার নাম পরিচ্ছেদ শিরোনাম। তো গুরুত্বের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, কালের ক্রম অনুযায়ী পরিচ্ছেদগুলোকে পরপর সাজিয়ে নিতে হয়। ঠিক আছে? এরপর আছে উপসংহার। প্রবন্ধের শেষ অংশকে উপসংহার বলে। এটি প্রবন্ধের সারসংক্ষেপ নয়, ফলে পুরো প্রবন্ধের বক্তব্যকে এখানে নতুন করে বলার কোনো দরকার নেই। এমনকি উপসংহারে নতুন প্রসঙ্গের অবতারণাও করা যায় না। উপসংহারে প্রবন্ধ লেখকের নিজের মতামত তুলে ধরা জরুরি। এই মতামতের মধ্যে আলোচ্য বিষয়ের উপযোগিতা নিয়ে কথা বলা যায়, কোনো সুপারিশ করা যায়, সিদ্ধান্ত বা ফলাফল উপস্থাপন করা যায়, সীমাবদ্ধতার কথা বলা যায়, সম্ভাবনার ইঙ্গিত তুলে ধরা যায়। অনেক সময় প্রবন্ধে ভূমিকা, উপসংহার কিংবা মূল আলোচনার পরিচ্ছেদ, শিরোনাম আলাদা আলাদা করে উল্লেখ করা থাকে না, তবে প্রবন্ধের মধ্যে এগুলো ঠিকই বিদ্যমান থাকে, যেটা আমাদের প্রবন্ধের মধ্যেও রয়েছে। ঠিক আছে? তো এই ছিল আজকে আলোচনা। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা 6ষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি 186 পৃষ্ঠার 6.3.1 সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমরা দেখলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রবন্ধ রচনা। তো শিক্ষার্থীরা, আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।